গুড ইভিনিং গাইজ। আমরা এর আগের দিন পর্যন্ত যা করেছি সেটা ফার্স্ট চ্যাপ্টার মানে কি না, কেমিক্যাল এরিথমেটিক, অর্থাৎ তার মধ্যে ছিল রাসায়নিক সংযোগ সূত্রাবলী, তার মধ্যে ছিল তুল্যাঙ্ক ভার, সেখানে ছিল স্থূল সংকেত, আণবিক সংকেত, ইউডিওমেট্রি, এইসব বিষয়গুলো যেগুলো ছিল সেগুলো আলোচনা করেছিলাম। আমরা এখন খুব একটা ভাইটাল পার্টে যেতে চলেছি। এই ভাইটাল পার্টে একটা বিষয় পরিষ্কার, বইটা পড়ে উদ্ধার করতে গেলে একটু অসুবিধার সম্মুখীন হবে। তোমরা এই অ্যাটমিক স্ট্রাকচার সংক্রান্ত যে ঘটনাগুলো আমি বলবো সেগুলো ধীরে ধীরে হিল আপ করেছি স্ট্রাকচারটা দিতে। এখন হয়তো বইটা পড়তে গেলে তুমি কনফিউজড হয়ে যাবে, কিন্তু আমি বারবার এই ভিডিওটা তুমি দেখবে, যেখানেই অসুবিধা হবে ভিডিওটা একবার দেখে নেবে। আমি ধীরে ধীরে পরমাণুর গঠনটা কি করে দাঁড় করাই সেইটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। যখন পরমাণু সংক্রান্ত কথা এলো তখন নিশ্চিতভাবেই পরমাণু সম্পর্কে তোমাদের ধারণাটুকু কি আছে? তোমাদের ধারণা আছে পরমাণুর মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এইটুকু ধারণা তোমাদের আছে। এখন পরমাণুর গঠন মানে এরা কে কোথায় আছে, তোমাদের এইটুকু কনসেপ্ট আছে। পরমাণুর মধ্যে ছোট্ট একটা জায়গায় কেন্দ্রক আছে, সেখানে প্রোটন এবং নিউট্রন আছে, আর তাকে বাইরে ইলেকট্রনগুলো রয়েছে। এইটুকু তোমাদের ধারণা আছে, এর বেশি কিছু নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অর্থাৎ এরাই যে পরমাণুর অংশ, সেইগুলো সম্পর্কে আমাদের একটু কনফার্ম হতে হবে। কনফার্ম হওয়ার জন্য প্রথমেই আমরা দেখি ইলেকট্রন। ইলেকট্রন কি না তোমরা জানো, নেগেটিভলি চার্জড পার্টিকেল, এগুলো হচ্ছে ইলেকট্রন। এটার আবিষ্কার কে করেছেন? এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে থমসন। দেখো, তোমরা ক্যাথোড রে নাম শুনেছ। ক্যাথোড রে কিরকম না, এইরকম একটা কাঁচের নল আছে, এই কাঁচের নল থেকে এয়ার পাম্প করে বার করে দেওয়ার জন্য একটা সিস্টেম রাখা আছে। এইখানে একটা তড়িৎদ্বার রাখা আছে, এদিক দিয়ে একটা তড়িৎদ্বার রাখা আছে, এটা হচ্ছে ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। এইবার কি করেছো? এইবার করেছো কিনা, এই দিয়ে দুটো তড়িৎদ্বারকে তুমি হচ্ছে গিয়ে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, অর্থাৎ বাইরে থেকে উচ্চ বিভব বৈষম্য প্রয়োগ করেছো, আর ক্রমাগত এখান থেকে বায়ু নিষ্কাশন করেছো। বায়ু নিষ্কাশন করতে করতে তুমি দেখেছো যে এখানে ভেতরে অনেকগুলো ঘটনা ঘটে। অনেকগুলো ঘটনা ঘটতে ঘটতে যখন এর ভিতরের বায়ুমণ্ডলীয় চাপ 0.01 মিলিমিটার অফ এইচজি, অর্থাৎ পারস্তম্ভের 0.01 এই হাইটের প্রেসারে যখন পৌঁছবে, তখন দেখবে এখান থেকে এই ক্যাথোড থেকে কতগুলো কণা ছুটে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে এইদিকে অ্যানোডের দিকে ছুটছে। অ্যানোড দিকে ছুটছে মানে অ্যানোডটা এখানে আছে বলে অ্যানোডের দিকে ছুটছে। তো এইদিকে দেওয়ালে প্রতিপ্রবাহ সৃষ্টি করে। যদি আমি বেরিয়াম প্লাটিনো সায়ানাইডের আস্তরণ রাখি, ওখানে প্রতিপ্রবাহ তৈরি করে, মানে একটা সবুজ রঙের একটা আভা তৈরি করবে। এখন এই যে কণাগুলো বেরিয়ে গেল, এই কণাগুলো হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত। কি করে বোঝা গেল না, তুমি যদি এখানে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করো, যদি ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করো, তাহলে এই কণাগুলো হচ্ছে এদিকে চলে আসবে। এই ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার পর এই কণাগুলোকে যখন ধরা হলো, আমাদের পদ্ধতি আছে যেটা হচ্ছে অয়েল ড্রপ মেথড রয়েছে, সেই অয়েল ড্রপ মেথড থেকে জানতে পারলাম এই কণাগুলো আর কিছুই না, এই কণাগুলো হচ্ছে ইলেকট্রন। এখন ইলেকট্রনগুলো তাহলে এলো থেকে? এখন এইটা হচ্ছে গিয়ে বড় কথা, ইলেকট্রনটা এলো থেকে? তাই ইলেকট্রনটা কিসের ধর্ম না, ইলেকট্রনটা হচ্ছে গিয়ে পরমাণু ধর্ম। মানে এই ভেতরে যে গ্যাস অণুগুলো ছিল, যখন খুব কম চাপে উচ্চ বিভব বৈষম্য প্রয়োগ করলাম, তখন এইখানে যে গ্যাস অণুগুলো ছিল, গ্যাস অণুগুলো থেকে ইলেকট্রনগুলো ছিটকে বেরিয়ে গেল এবং সেইগুলো হচ্ছে গিয়ে ছুটে যেতে লাগলো, তোমার হচ্ছে গিয়ে ক্যাথোড থেকে বেরিয়ে যেতে আরম্ভ করলো। আবার দেখো, এই যে ইলেকট্রনগুলো, তাহলে সেইগুলো বোঝা গেল এটা পরমাণুর একটা অংশ। এইখানে মেটাল প্লেট, সেখান থেকেও ইলেকট্রন বেরোতে পারে। এইবার কি হলো? এইবার হচ্ছে গিয়ে যে আবিষ্কারকের নাম কি ছিল? আবিষ্কারকের নাম ছিল জে থমসন, নাম দিলেন ইলেকট্রন। এইবার ঘটনা হচ্ছে, এই যে ইলেকট্রন কোনো একটা মেটাল থেকে বেরোয় বা পরমাণু থেকে বেরোয়, এর
পিছনে মানে আরো যুক্তি আছে। আরো যুক্তি কি বলছে? ফটো ইলেকট্রিক এফেক্ট, নাম শুনেছ? ফটো ইলেকট্রিক এফেক্ট মানেটা কি? ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে যে ক্ষার ধাতু, ধরো একটা মেটাল প্লেট, তার উপর হচ্ছে ক্ষার ধাতু, সে হচ্ছে পটাশিয়াম দিয়ে এর ওপরে কোটিং করে দিলাম, ক্ষার ধাতুর উপর পটাশিয়ামের একটা আস্তরণ দিয়ে দিলাম, দিয়ে করলাম কি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো এর উপরে ফেলতে আরম্ভ করলাম। যখনই নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলতে আরম্ভ করলাম তখন দেখলাম এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে। অর্থাৎ আমি যদি একটা বায়ুশূন্য পাত্রে করি, এদিকে যদি অ্যানোড রাখি এবং এটাকে যদি আমি ধনাত্মক আধান দিয়ে দিই, এই ইলেকট্রনগুলো এখান দিয়ে আকর্ষিত হবে, আর এখানে যদি একটা অ্যামমিটার রাখি আমি দেখবো এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। তার মানে এইখানে আলো ফেলার পর এইখানে যে মেটালটা রাখা হয়েছিল, মেটালটা কি না ক্ষার ধাতুর কোটিং দেওয়া হয়েছিল। ক্ষার ধাতু মানে কি তোমরা জেনেছো যে ওদের বাইরের কক্ষে, আপাতত এইটুকু জেনে রেখে দিও, ওদের বাইরের কক্ষে ইলেকট্রন একটাই ছিল, সেটা খুব সহজে কি হবে বেরিয়ে গেল। এই বেরিয়ে গেল ইলেকট্রনগুলো, এই এই ঘটনা হচ্ছে আলোর সাহায্যে তড়িৎ তৈরি করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট কিসের জন্য? না ইলেকট্রনগুলো বেরোতে পারলো বলেই এই ঘটনাটা ঘটেছিল। কিন্তু ঘটনা হচ্ছে তার মানে বুঝতে হবে ইলেকট্রনগুলো কোথায় ছিল। ইলেকট্রনগুলো ছিল এর ওপরে যে আমি এই ক্ষার ধাতুটা কোটিং দিয়েছিলাম তার মধ্যে ছিল। তার মানে এই ইলেকট্রন হচ্ছে গিয়ে কি না পরমাণুর একটা অন্তর্গত একটা কম্পোনেন্ট। এটা গেল ইলেকট্রন সংক্রান্ত। এইবার দেখো, তোমরা নাম শুনেছ প্রোটন। প্রোটন মানে তোমার কনসেপ্টটা কি? প্রোটন মানে হচ্ছে গিয়ে H প্লাস। প্রোটন কোথায় থাকে? না প্রোটন থাকে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের কিভাবে আবিষ্কার করেছিলাম সেটা আমি একটু পরে আসছি। প্রোটনের কনসেপ্ট আমি একটু বলি। এই যে তুমি ক্যাথোড রে তৈরি করলে, যখন ক্যাথোড রশ্মি তৈরি করলে, ক্যাথোড রশ্মি তৈরি করার পর কি হলো? ক্যাথোড রশ্মি তৈরি করার পর এখান থেকে যে ইলেকট্রনগুলো গেল, সেই ইলেকট্রনগুলো যাওয়ার পরে কি দেখা গেল? এই দিক থেকে কিছু কণা, এই দিক থেকে কিছু কণা প্রবল বেগে ক্যাথোডের দিকে ছুটে গেল। ক্যাথোডটা যদি আমার যদি জালি করা থাকে, মানে এখানে যদি গোল গোল ফুটো করা থাকে, দেখা যাবে এইখান থেকে রশ্মিগুলো এসে এই পেছনের দেওয়ালের উপর পড়ছে এই ফুটোর মধ্যে দিয়ে। এগুলোকে বলা হচ্ছে তোমার ক্যানাল রে। আমরা ক্যানেল, ফুটো মানে ক্যানেল করে রেখেছি, যার জন্য নাম দেওয়া হয়েছিল ক্যানাল রে। এখন ঘটনা হচ্ছে এদের অ্যাকচুয়াল অরিজিনটা কি, ওরা কারা? এগুলোকে নাম দেওয়া হয়েছিল, এদিক দিয়ে আসছিল, অ্যানোডের দিক থেকে আসছে বলে মনে করা হচ্ছে এগুলোকে অ্যানোড রশ্মি। কিন্তু প্রকৃত অর্থে ওগুলো অ্যানোডের দিক থেকে ওই রকম ভাবে আসে না। এর পেছনে কারণটা হলো একটু অন্য। ধরো বিজ্ঞানী গোল্ডস্টাইন, উনি এইটা আবিষ্কার করেছিলেন। উনি এখানে যে গ্যাসটা রেখেছিলেন সেই গ্যাসটা হচ্ছিল হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস রেখেছিলেন। খুব কম চাপে যখন এখান থেকে বিভব বৈষম্য প্রয়োগ করা হলো তখন ক্যাথোড রে তৈরি হলো, অর্থাৎ ইলেকট্রনগুলো তৈরি হলো। এই ইলেকট্রনগুলো কি করলো? এই যে হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন পরমাণুর উপর আঘাত করলো। আঘাত করে কি করলো কি না ওখান থেকে ইলেকট্রনকে সরিয়ে নিল। তাহলে ইলেকট্রনকে সরিয়ে নেওয়ার পর বাকি যারা পড়ে রইলো, দেখা গেল তারা কি হলো? ধনাত্মক আধানগ্রস্ত হয়ে গেল। এই ধনাত্মক আধানগ্রস্ত কণাগুলো সেগুলো অ্যাট্রাক্টেড হলো কাদের দিয়ে? সেগুলো হচ্ছে ক্যাথোড, এই যে প্লেটটা আছে ক্যাথোড প্লেট দিয়ে আকর্ষিত হলো। তার মানে এই যে যেগুলো ক্যানাল রে বলছি, ক্যানাল রে গুলোর উৎপত্তির আসল কারণ হলো ক্যাথোড থেকে যে ইলেকট্রনগুলো বেরিয়ে গেছিল, সেই ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে গিয়ে মধ্যে যে হাইড্রোজেন পরমাণুগুলো ছিল, হাইড্রোজেন পরমাণুগুলোর সঙ্গে সংঘাত করলো, সংঘাত করে বাইরের থেকে ইলেকট্রনকে বার করে দিল এবং ওরা ধনাত্মক আধানগ্রস্তে পরিণত হলো। সেইগুলো ক্যাথোড দ্বারা আকৃষ্ট হলো এবং এই দিকে ছুটে এলো। এবং দেখা গেল এই যে রেগুলো যেগুলো তৈরি হলো, এগুলো হচ্ছে গিয়ে ধনাত্মক তড়িৎ দ্বারা রিপালশন হয়, অর্থাৎ বিকর্ষিত হয়, এবং ঋণাত্মক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। এবং দেখা গেছে পরীক্ষা করে এই যে কণাগুলো বেরিয়ে এসছে, এখানে যেহেতু আমি হাইড্রোজেন গ্যাস ইউজ করেছিলাম, যে কণাগুলো বেরিয়ে এলো দ্যাট ইজ H প্লাস, এবং এটার নাম দিলেন প্রোটন। তাহলে
প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গোল্ডস্টাইন এই প্রসেসে, অর্থাৎ অ্যানোড রশ্মি বা ক্যানাল রে থেকে প্রোটন আবিষ্কার করেছিলেন। এরপরে ছিল কি না নিউট্রন। নিউট্রন কি? নিউট্রন হচ্ছে গিয়ে নিউট্রাল, মানে এরা হচ্ছে চার্জবিহীন। এটা আবিষ্কার কে করেছিলেন? স্যাডউইক। স্যাডউইক, বিজ্ঞানী স্যাডউইক। কেমন করে আবিষ্কার করেছিলেন? উনি করেছিলেন কি বেরিলিয়াম, এই বেরিলিয়ামের ওপর আলফা কণা বর্ষণ করেছিলেন। আলফা কণা কি? আলফা কণা নিশ্চয়ই জেনেছো, তোমরা যখন মাধ্যমিকে পড়েছো, তেজস্ক্রিয়তা পড়তে গিয়ে পড়েছো। আলফা কণার কিছুই নয়, দ্বি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম আয়নকে বলা হচ্ছে আলফা কণা। তাহলে আলফা কণা যখন বেরিলিয়ামের ওপর আঘাত করা হলো, তখন এ পরিণত হলো দেখো, খেয়াল করে দেখো যে ওপরের যে মোট ভর সংখ্যা 9×4=13 আর নিচে হচ্ছে 4×2=6, এখানে কার্বন তৈরি হলো আর তার সঙ্গে একটা কণা নির্গত হলো, যার ভরটা হচ্ছে একটা প্রোটনের ভরের প্রায় সমান, কিন্তু ওরা নিস্তড়িত। একে বলা হচ্ছে নিউট্রন। তাহলে বোঝা গেল এগুলো নিশ্চিত, ইলেকট্রন বলো, প্রোটন বলো, নিউট্রন বলো, এগুলো সবই তো ছিল পরমাণুর মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম পরমাণুর মধ্যে মূল কণা আছে তিনটে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এইবার দেখো, এইবার বলছে কে কোথায় কেমন করে থাকে, সেইটা নিয়ে আমাদের হচ্ছে গিয়ে আলোচনা করতে হবে। কিরকম? প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসের গঠন জানতে গেলে আমাদের রাদারফোর্ড এক্সপেরিমেন্টের ওপর বেস করতে হবে। রাদারফোর্ডের পরীক্ষা, রাদারফোর্ডের পরীক্ষাটা কেমন? রাদারফোর্ড করেছিলেন কি না, একটা খুব পাতলা সোনার পাত নিয়েছিলেন, খুব পাতলা সোনার পাত নিয়েছিলেন। সোনা কেন নিলেন? উনি তো অন্য ধাতুতে নিতে পারতেন। মনে রাখবে, সোনা হচ্ছে এমন একটা মেটাল যেটাকে পিটিয়ে সবচেয়ে পাতলা পাতে পরিণত করা সম্ভব হয়, আর কাউকে নয়, যার জন্য সোনা ব্যবহার করা হয়েছে। মানে এতটাই পাতলা, মনে করা হয় যে পরমাণুগুলো ওরা একটা স্তরে যেন বিন্যস্ত রয়েছে গোটা জায়গাটায়, গোটা জায়গাটায় একটা স্তরে বিন্যস্ত অবস্থায় রয়েছে। এইবার কি করলেন? এইবার করলেন কি না, উনি এর ওপরে আলফা কণা পাঠালেন। আলফা কণা খানিক আগেই পরিচয় দিয়েছি, সেই আলফা কণা পাঠালেন। মনে করো, আমি ধরে নিচ্ছি উনি আলফা কণা পাঠিয়েছেন 10,000টা টোটাল। পেছনে যে ফটোগ্রাফিক ফিল্ম রয়েছে, ফটোগ্রাফিক ফিল্ম মানে কি না, এর ওপরে যদি কোনো আলফা কণা পড়ে সেটা আমরা ডিটেক্ট করতে পারি। ডিটেক্ট করতে পারি মানে কি, ওকে আমরা চিনতে পারি যে ওইখানে এসেও পড়েছে। তো ধরো টোটাল 10,000টা আলফা কণা পাঠানো হলো, মধ্যেখানে পাতলা সোনার পাত রয়েছে। এবার আমরা কি কি দেখলাম? আমরা এক্সপেরিমেন্টে যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে কি কি করলাম, তারপরে ব্যাখ্যা করব কেন হলো। প্রথমে দেখলাম আউট অফ 10,000, ধরো 9,990, তাহলে টোটাল ছিল 10,000, তার মধ্যে 9,990টা আলফা কণা দেখা গেল। এইখান থেকে আলফা কণা যেটা বেরিয়েছে, এইখানে স্পট পেয়েছি। আমি যদি এদেরকে একটা স্ট্রেট লাইনে যোগ করি, আমি দেখব যে একটা একদম সরাসরি এখানে ভেদ করে চলে গিয়েছে উইদাউট এনি ডেভিয়েশন। এদের গতিপথের কোনো পরিবর্তন ঘটেনি, তার মানে ওখানে কোনো বাধা ছিল না। এই রকম 9,990টা সরাসরি বেরিয়ে গেছে, সরাসরি ওরা নির্গত হয়েছে। এরপরে কি দেখা গেল? তাহলে বাকি রয়েছে কতগুলো? 10টা। সে ধরো 10টা, এই 10টা আলফা কণা, 10টার মধ্যে 8টা আলফা কণা নির্দিষ্ট কোণে বেঁকে গেছে, নির্দিষ্ট কোণে বেঁকে গেছে। মানে মানে ধরো আমি বলছি এখান থেকে বেরিয়েছে,
তাহলে এর পড়া উচিত ছিল স্পটটা এই জায়গায়, যদি এটা সরলরেখা বরাবর গিয়ে থাকে পড়া উচিত ছিল। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল 10,000-এর মধ্যে 8টা আলফা কণা ওরা এইখানে না পড়ে ঠিক তার পাশে এরকম জায়গায় পড়েছে। এই পাশে এরকম জায়গায় পড়েছে মানে কি, এই মধ্যেখানে যে কোণটা তৈরি হলো, একটা কোণ তৈরি হয়েছে, ধরো থিটা, একটা নির্দিষ্ট কোণে বেঁকে গেছে। আমি আগে এক্সপেরিমেন্টাল যে ডেটাগুলো পাচ্ছি সেগুলো দেখাচ্ছি। তারপরে কি হচ্ছে, দুটো আলফা কণা এখান থেকে বেরিয়েছে। বেরোনোর পর তারা কিন্তু আর এই ফটোগ্রাফিক ফিল্মের ওপর তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কোথায় গেল? মেবি ধাক্কা খেয়ে ফিরে গেছে, মেবি ধাক্কা খেয়ে এদিকে নেমে গেছে, হতেই পারে। তাহলে 10টা মিসিং। এইবার এইটা হলো এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এবার এখান থেকে কনক্লুশন। প্রথম কথা হচ্ছে যে 10,000-এর মধ্যে 9,990 সরাসরি বেরিয়ে গেছে, মানে বোঝাতে পারলাম যে পরমাণুর ভেতরে অধিকাংশ স্থান ফাঁকা। কেন ফাঁকা? না এদের কোনো ডেভিয়েশন ঘটেনি, আর এই পরমাণুগুলোর একটা স্তরেই বিন্যস্ত ছিল প্রায়। তাহলে 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে পরমাণুর ভিতর অধিকাংশ স্থান ফাঁকা। এটা গেল 1 নম্বর। এরপরে দ্বিতীয়টা, 8টা আলফা কণা নির্দিষ্ট কোণে বেঁকে গেছে। কোণে বেঁকে গেল কেন? নিশ্চয় কারোর সঙ্গে সংঘাত হয়েছে। সে কে? বলছে সংঘাত হয়েছে, এই থিটার মান থেকে হিসেব করে দেখা গেছে সংঘাত হয়েছে কার সঙ্গে? না ইলেকট্রনের সঙ্গে। তুমি বলবে স্যার ইলেকট্রনের সঙ্গে সংঘাত হলো কেবলমাত্র এই 8টা, বাকিগুলো নয়, কি করে এটা ব্যাখ্যা করবেন? যে বেশ, ধরো মেলায় যেখানে ওই বেলুনগুলো লাগানো থাকে তোমাকে বন্দুক দিয়ে ফোটাতে বলা হয়, সেইখানে তুমি ভালো বন্দুকবাজ হলে প্রত্যেকটা গুলিতে একটা করে বেলুন ফোটাও। কিন্তু ধরো সেইখানে একটা চক্র ঘুরছে, তার মধ্যে একটা পুতুল রাখা আছে। আমি বললাম তুমি বন্দুকে করে প্রত্যেকটা গুলিতে এই পুতুলটাকে তুমি লাগাও, তোমার কি পারা সম্ভব হবে? নিশ্চিত না। কেন? ওখানে অনেকগুলো বিষয় কাজ করছে। একটা হচ্ছে ওই যে চক্রটা, ওই চক্রটা যেটা ঘুরছে তার গতিবেগ, চক্র থেকে বন্দুকের দূরত্ব, এবং চক্রের মধ্যে পুতুলটা যখন বিভিন্ন স্থানে থাকে তখনকার থেকে বন্দুকের দূরত্ব, বন্দুক থেকে যে গুলিটা বেরোচ্ছে তার গতিবেগ। তাহলে এতগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করছে যে তোমাকে ওই পুতুলটাকে লক্ষ্যভ্রষ্ট, মানে ওই লক্ষ্যটাকে মারতে। তাহলে এতগুলো ফ্যাক্টর যখন কাজ করছে, তাহলে নিশ্চিতভাবেই তোমাকে হিসেব করে গুলিটা ছুটতে হবে। পুতুলটা কোনখানে থাকলে আমি কখন গুলিটা করলে সেই পুতুলটা ঠিক আমার গুলির সামনে এসে পড়বে, অর্থাৎ পুতুলটা আমার গুলির সামনে আসবে, সেই সময় আমার গুলিটা ওইখানে গিয়ে পৌঁছবে। এতগুলো প্যারামিটার, তুমি কি প্রত্যেকটা গুলিতেই মারতে পারবে? পারবে না, সময়টাকে মেনটেন করা যাবে না। তাহলে এইখানে এই প্রসঙ্গটা আনার পেছনে কারণটা হলো এইটা, যে যেহেতু আমরা বুঝলাম সংঘর্ষ হয়েছে ইলেকট্রনের সঙ্গে, তাহলে নিশ্চিতভাবেই ইলেকট্রনগুলো থেমেছিল না। ঠিক ওই সাইকেলের ভেতরে যেমন হচ্ছে, ওই চক্রটার ভিতরে যেমন পুতুলটা যেমন ঘুরছিল, নিশ্চিত ইলেকট্রনগুলো ঘুরছিল। কারণ ইলেকট্রনগুলো যদি থেমে থাকতো, একটা নির্দিষ্ট জায়গায় থাকতো, ঠিক তোমার এই বেলুনটাকে বসানোর মতন অবস্থায়, তুমি কিন্তু তাদেরকে প্রত্যেকটা গুলিতে তাদেরকে ফোটাতে পারতে। ঠিক তেমনি এখানে বোঝা গেল যে ইলেকট্রনগুলো নিশ্চিতভাবেই থেমে ছিল না, তারা কিন্তু মুভেবল ছিল, ঘুরছিল। বেশ, তারপরে দুটো আলফা কণা বেরিয়েছে,
বেরিয়ে কি করেছে, তাদের কোনো স্পট পড়েনি এর ওপর। তার মানেটা বললো এই আলফা কণাগুলো নিশ্চিতভাবে প্লেটে পৌঁছতে পারেনি, ফটোগ্রাফিক ফিল্মে পৌঁছতে পারেনি। এই প্লেটের থেকে হয় সরাসরি ধাক্কা খেয়ে চলে গেছে, কিংবা এর সঙ্গে ধাক্কা খেয়ে 90 ডিগ্রি কোণে চলে গিয়েছে। কেন এরকম হলো? বলছে দেখো, আলফা কণা কিছুই নয়, আলফা কণা ছিল ডাবলি চার্জড হিলিয়াম, অর্থাৎ হিলিয়াম আয়নের, অর্থাৎ দ্বি ধনাত্মক হিলিয়াম আয়ন, অর্থাৎ হিলিয়াম আয়ন সে হচ্ছে পজিটিভলি চার্জ। তাহলে পজিটিভলি চার্জড আলফা কণা এবং প্রোটন, যেটা তুমি আগে প্রমাণ করেছো যে পরমাণুর একটা অংশ যে ধনাত্মক আধানগ্রস্ত, তাদের সঙ্গে নিশ্চিত করে একটা বিকর্ষণ ঘটেছে। বিকর্ষণ ঘটার জন্য তারা হয়তো ফিরে গেছে, আবার কোনোটা হয়তো দেখো ধাক্কা খেয়ে চলে গেছে 90 ডিগ্রি কোণে। তাহলে পরমাণুর মধ্যে নিশ্চয়ই কোনো ছোট্ট একটা শক্ত জায়গা রয়েছে যেখানের মধ্যে ওই ধনাত্মক আধানগ্রস্ত প্রোটনগুলো রয়েছে। তাহলে ওই যে ছোট্ট জায়গাটা যার মধ্যে ধনাত্মক আধানগ্রস্ত প্রোটনগুলো রয়েছে, এই ছোট্ট জায়গাটার নাম দেওয়া হয়েছে কি? নিউক্লিয়াস। এটাই রাদারফোর্ড প্রমাণ করেছেন যে পরমাণুর মধ্যে ছোট্ট একটা শক্ত জায়গা রয়েছে, যেটা হচ্ছে নিউক্লিয়াস। দেন ইন কেস অফ নিউট্রন, নিউট্রন তো নিস্তরী, তারা কোথায় থাকে? আরে তারা তো ওই ছোট্ট জায়গার মধ্যেই থাকবে। কেন? কারণটা হচ্ছে, খেয়াল করে দেখো, যে পরমাণুর মধ্যে ছোট্ট নিউক্লিয়াসে যদি প্রোটন থাকে, তাহলে প্রোটনগুলো তো ধনাত্মক আধানগ্রস্ত। যারা ধনাত্মক আধানগ্রস্ত প্রোটন পাশাপাশি থাকলে তারা কি পরস্পরকে বিকর্ষণ করবে? তো তাহলে বিকর্ষণ করতে থাকলে এমন একটা সিস্টেম তৈরি হবে যে পরমাণু নিউক্লিয়াসটা ভেঙে চলে যাবে, পরমাণু নিউক্লিয়াসটা ব্রেক করে যাবে। আর যখনই ভেঙে যাবে তাহলে তো নিউক্লিয়াসের অস্তিত্ব থাকে না, তার মানে পরমাণুর অস্তিত্ব থাকে না, তার মানে আমাদের অস্তিত্ব থাকে না। এটা সম্ভব নয়। তাহলে এদেরকে ব্যালেন্স করার জন্য বাফার হিসেবে, বাফার মানে বোঝো, ধরো দুই বন্ধু ঝগড়া করছে, তৃতীয় বন্ধু তাদের ছাড়িয়ে দিচ্ছে, এই তৃতীয় বন্ধুটা হচ্ছে গিয়ে বাফার। তাহলে এখানে বাফার হিসেবে কাজ করছে নিউট্রন। এই নিউট্রনগুলো নিস্তরিত হওয়ার জন্য এখানে পরে আরেবার জানতে পারবে প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটনে অল টাইমস ওরা হচ্ছে কনভার্সন হচ্ছে। প্রোটন কখনো প্রোটন হিসেবে এক্সিস্ট করে না, নিউট্রন কখনো নিউট্রন হিসেবে এক্সিস্ট করে না। ওরা অল টাইম সর্বদাই হচ্ছে গিয়ে ওরা ইন্টার কনভার্টিং স্টেটে থাকে, প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটনে। এবং এটা করার জন্য আরো রয়েছে মেশন কণা, সে পরে পরে জানতে পারবে। তাহলে পরমাণুর গঠনে নিউক্লিয়াসটা আবিষ্কার করলেন একটা ছোট্ট জায়গা পরমাণুর মধ্যে, সেই ছোট্ট জায়গার মধ্যে থাকে নিউট্রন এবং প্রোটন। আর ইলেকট্রন কি হলো? কারণ ইলেকট্রন তো মুভেবল ছিল, সেটাই তো আমার প্রমাণ হয়েছে এখান থেকে। তাহলে ইলেকট্রন যখন মুভেবল ছিল এবং দেখা গেল যে ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো হচ্ছে গিয়ে বৃত্তপথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রাদারফোর্ড মোটামুটি একটা পরমাণুর গঠনটা একটা দাঁড় করালেন। এইবার যখন দেখো তোমার নিউট্রন প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকছে, তখন এদের টোটাল নাম্বারকে আমি একটা জিনিস দিয়ে প্রকাশ করে থাকি, সেটাকে বলা হচ্ছে তোমার ভর সংখ্যা, যেগুলো তোমরা পড়ে এসছো। আমি ওইসব বিষয়ে অতটা যাচ্ছি না। ভর সংখ্যা, সে ধরো এক্স, মাথায় ওয়াই, নিচে জেড, এটা হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা, এটাকে বলা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা, কারণ প্রোটনই হচ্ছে গিয়ে পারমাণবিক ক্রমাঙ্ক, এটা জানো। এখন আইসোটোপ, আইসোটোপ নাম শুনে এসছো, তাহলে একবার স্মরণ করিয়ে দিই। একই মৌলের বিভিন্ন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন, নিউট্রন সংখ্যা যদি আলাদা হয়, একই মৌলের বিভিন্ন পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা যদি আলাদা আলাদা হয়, তাহলে ভর সংখ্যা কি হবে? আলাদা হবে। একই মৌলের পরমাণু, ধরো আমি বলছি হাইড্রোজেন, প্রোট্রিয়াম, ডয়টোরিয়াম, ট্রিটিয়াম, এর নিউট্রন সংখ্যা হচ্ছে 0, এর নিউট্রন সংখ্যা 1, এর নিউট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 2। তাহলে এরা এদের ক্যারেক্টার মানে এদের রিলেশনশিপটা হচ্ছে গিয়ে কি? এরা হচ্ছে আইসোটোপ। আইসোবার, আইসোবার কাকে বলে? না, বিভিন্ন মৌলের পরমাণু, ভিন্ন মৌলের পরমাণু, এদের ভর সংখ্যাগুলো সেম, কিন্তু পরমাণু ক্রমাঙ্কগুলো কি আলাদা। যেমন ধরো আমি বলছি পটাশিয়াম 40, 19, আর্গন 18, 40,
ক্যালসিয়াম 40-19। এরা হলো গিয়ে তোমার আইসো বার। আইসোটোন বিভিন্ন মৌলের পরমাণু যাদের নিউট্রন সংখ্যা, যেগুলো নিউক্লিয়াসে থাকে, সংখ্যাগুলো সমান হয়, তাদেরকে বলা হচ্ছে আইসোটোন। যেমন ধরো আমি বলছি ফসফরাস 31-15, সালফার 32-16, সিলিকন 14-30। প্রত্যেক ক্ষেত্রে হিসেব করে দেখো যে নিউট্রন সংখ্যা হচ্ছে 16, প্রত্যেক ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে 16। সুতরাং এদেরকে কি বলবো? আইসোটোন। এইবার দেখো আরো কতগুলো জিনিস আছে, তাদের নামগুলো একটুখানি মনে রাখি। আইসোডায়াফার, কাকে বলছেন? যে সমস্ত মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য সমান, যে সকল মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান, তাদেরকে বলা হচ্ছে আইসোডায়াফার। এক্সাম্পল, যেমন ধরো আমি বলছি ফ্লুরিন 19-9 এবং পটাশিয়াম 39-19। খেয়াল করে দেখো, এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে 19 - 9 = 10। প্রোটন সংখ্যা কত? 9। তাহলে n - p = কত? 10 - 9 = 1। এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 39 - 19 = 20। প্রোটন 19, তাহলে নিউট্রন মাইনাস প্রোটন ইকুয়াল টু কত? 20 - 19 = 1। তাহলে এই যে দুটো ভিন্ন মৌলের পরমাণু, এদের দেখো নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটনের পার্থক্য কি? সমান। সুতরাং এদেরকে নাম দেওয়া হচ্ছে আইসোডায়াফার। আইসোস্টার কাকে বলে? আইসোস্টার বলছে যে অণু, একটা অণুর ভেতরে পরমাণু সংখ্যা যদি সমান থাকে এবং ইলেকট্রন সংখ্যা যদি সমান থাকে, তাহলে সেই অণুগুলোকে পরস্পরের বলবো আমি আইসোস্টার। যেমন ধরো আমি বলছি নাইট্রোজেন, এখানে পরমাণু আছে দুটো। সিমিলারলি তুমি ইউজ করো কার্বন মনোক্সাইড, এখানে পরমাণু আছে দুটো, এর ইলেকট্রন হচ্ছে 7 + 7 = 14, এর ইলেকট্রন হচ্ছে 6 + 8 হচ্ছে গিয়ে 14। এদেরকে বলা হচ্ছে তোমার আইসোস্টার। এরপর হচ্ছে আইসো ইলেকট্রনিক সিস্টেম। আইসো ইলেকট্রনিক কারা? না, যে সমস্ত পরমাণু বা আয়ন বা অণু যাদের ইলেকট্রন সংখ্যা সমান থাকে, যে সমস্ত পরমাণু বা অণু বা আয়ন যাদের মোট ইলেকট্রন সংখ্যা সমান থাকে। ধরো আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি যদি বলি ফ্লুরাইডের আইসো ইলেকট্রনিক সিস্টেম গুলো লিখতে হবে। আইসো মানে সেম। তাহলে দেখো ফ্লুরিনের মোট ইলেকট্রন কটা হচ্ছে? নিজের ছিল 9টা প্লাস একটা নিয়েছে 10টা। আবার ধরো সোডিয়াম আয়ন Na+ মানে কটা? ছিল 11টা ইলেকট্রন, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তার হচ্ছে 10টা ইলেকট্রন। তারপরে হচ্ছে গিয়ে ধরো নিয়ন, এটা পরমাণু, এর ইলেকট্রন সংখ্যা কটা? 10টা। সুতরাং এই যে আয়নগুলো এবং পরমাণু স্তরিত, এদের ইলেকট্রন সংখ্যা সমান থাকে, যার জন্য এদেরকে বলা হচ্ছে আইসো ইলেকট্রনিক সিস্টেম।
বা আইসো ইলেকট্রনিক বলা হয় এদেরকে, পরস্পরকে। এইবার দেখো, যদি নিউক্লিয়ার আইসোমারের কথা জিজ্ঞাসা করা হয়, নিউক্লিয়ার আইসোমার, তুমি নাম শুনেছ তেজস্ক্রিয়তা, সেই তেজস্ক্রিয়তা হচ্ছে নিউক্লিয়াসের ঘটনা। বলছে একটা তেজস্ক্রিয় মৌল, তার বেশ কিছু পরমাণু রয়েছে, একই তেজস্ক্রিয় মৌল, বেশ কিছু পরমাণু রয়েছে যাদের তেজস্ক্রিয়তা ভিন্ন। অর্থাৎ একই তেজস্ক্রিয় মৌল যাদের তেজস্ক্রিয়তা ভিন্ন, মানে বলছে অর্ধজীবনকাল ভিন্ন। ধরো ইউরেনিয়ামের কিছু পরমাণু আছে যাদের অর্ধজীবনকাল 1.14 দিন, আর কিছু তেজস্ক্রিয় মৌলের পরমাণু রয়েছে ধরো 6.14 দিন, একই মৌল। এখন এই যে অর্ধজীবনকাল কথাটা বললাম, সে কথাটার মানেটা কি? অর্ধজীবনকাল মানে তেজস্ক্রিয় মৌলের তার অর্ধেক পরিমাণ বিঘটিত হতে যে সময় লাগে। মানে ধরো আমি বলছি আজকে ইউরেনিয়াম আছে 10 গ্রাম, যতদিন পরে এই ইউরেনিয়ামের 5 গ্রাম অবশেষ হিসেবে থাকবে সেই সময়টাকে বলা হয় অর্ধজীবনকাল। তাহলে এখানে ইউরেনিয়ামের কিছু পরমাণু রয়েছে অর্ধজীবনকাল একরকম, আবার ওই ইউরেনিয়ামের কিছু পরমাণুর অর্ধজীবনকাল আর এক রকমের। সুতরাং এদেরকে বলবো আমি কি, নিউক্লিয় আইসোমার। এইবার দেখো, আমি আবার ফিরে যাচ্ছি রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের ওইখানে। রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট করতে গিয়ে তুমি কি করলে না, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, পরমাণুর মধ্যে ছোট্ট শক্ত নিউক্লিয়াস রয়েছে যার মধ্যে নিউট্রন প্রোটন থাকে, তাকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘুরছে। এখন এইটা যদি পরমাণুর গঠন হয়ে থাকে, তখন অসুবিধা দেখা গেল অনেকগুলো ক্ষেত্রে। কি কি অসুবিধা দেখা গেল? প্রথমে বলছে 1 নম্বর ডিফেক্ট, যে ইলেকট্রোডাইনামিক থিওরি অফ রেডিয়েশন, ইলেকট্রোডাইনামিক থিওরি অফ রেডিয়েশন, তড়িৎ গতিবিদ্যা, ইলেকট্রোডাইনামিক থিওরি অফ রেডিয়েশন। সে কি বলছে? বলছে কোনো একটা আধানগ্রস্ত কণা যদি বিপরীত আধানগ্রস্ত কণাকে কেন্দ্র করে ঘুরে বৃত্তাকার পথে, তাহলে যে ঘুরছে সে ক্রমাগত শক্তি ছাড়তে থাকবে। ঠিক তেমনি রাদারফোর্ডের তত্ত্ব অনুযায়ী মধ্যে হচ্ছে নিউক্লিয়াস, যেটা ধনাত্মক আধানগ্রস্ত, এবং তাকে কেন্দ্র করে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে এই তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনগুলো ক্রমাগত শক্তি ছাড়তে আরম্ভ করবে। তাহলে শক্তি ছাড়তে ক্রমাগত শক্তি কম হতে আরম্ভ করবে, দিয়ে এক সময় এসে নিউক্লিয়াসের ওপর এসে পড়ে যাবে ইলেকট্রন। তা যখন নিউক্লিয়াসের ওপরে সে ইলেকট্রন পড়ে যাবে, তাহলে স্বাভাবিক নিয়মেই নিউক্লিয়াসের বা পরমাণুর অস্তিত্ব কি থাকবে না? পরমাণুর অস্তিত্ব না থাকলে আমাদের অস্তিত্ব থাকে না। কিন্তু আমরাও তো পরমাণু দিয়ে তৈরি, কিন্তু আমাদের অস্তিত্ব রয়েছে, তার মানে এই তত্ত্বের মধ্যে কোথাও ভুল আছে। এইটা হচ্ছে গিয়ে 1 নম্বর ত্রুটি। 2 নম্বর ত্রুটি কি? 2 নম্বর ত্রুটি বলছে যে যদি ইলেকট্রন এই পদ্ধতিতে ক্রমাগত শক্তি ছাড়তে থাকে, তাহলে শক্তিটা ছাড়বে কিসের আকারে? শক্তিটা ছাড়বে তরঙ্গ বা আলোর আকারে ছাড়বে। তাহলে নিশ্চিতভাবেই এই ইলেকট্রনটা ক্রমাগত শক্তি ছাড়তে যখন নিউক্লিয়াসের কাছে যাবে, তার মানে কন্টিনিউয়াসলি ওরা একটা বর্ণালী বার করবে, অর্থাৎ কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যাবে। কারণ ক্রমাগত শক্তি ছাড়তে থাকছে, যার জন্য নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যাবে। কিন্তু বাস্তব কি বলছে? বাস্তব বলছে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায় না। বাস্তব বলছে আমরা পাই রেখা বর্ণালী। মানে মাঝে মাঝে আমরা বর্ণালী পাচ্ছি, মাঝে মাঝে বর্ণালী পাচ্ছি না। নিরবিচ্ছিন্ন বর্ণালীর পরিবর্তে আমি পেয়ে যাচ্ছি কি?
রেখা বর্ণালী। তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ করলো না, যার জন্য রাদারফোর্ড যেটা পরমাণু মডেলটা বলেছিল সেই পরমাণু মডেলটা ওটা বাতিল হয়ে গেল।